আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো এইচএসসি ইন্টিগ্রেশনের সর্বশেষ অনুশীলনী 10G নিয়ে। এই অনুশীলনীর মূল আলোচ্য বিষয় হলো ইন্টিগ্রেশনের অ্যাকচুয়াল ব্যবহার। যেহেতু আমরা জানি ইন্টিগ্রেশনের মূল কাজ হলো কোনো আবদ্ধ স্থানের ক্ষেত্রফল বের করা, অর্থাৎ কোনো একটি বক্ররেখা যে পরিমাণ স্থানকে আবদ্ধ করে সেই পরিমাণ জায়গার ক্ষেত্রফল বের করাই হলো ইন্টিগ্রেশনের মূল কাজ। যেহেতু আমরা যদি কোনো একটি রেগুলার বস্তু ধরি, দেখো যদি মনে করি এরকমের একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজ এর ক্ষেত্রফল যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে তুমি ত্রিভুজের সূত্র দিয়ে বের করে ফেলতে পারবা। যদি তোমার কাছে এরকমের একটা চতুর্ভুজ দেওয়া হয়, এর ক্ষেত্রফল যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে তুমি এরও ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা। যদি তোমার কাছে এই রকমের একটা বস্তু দেওয়া হয়, এরও কিন্তু ক্ষেত্রফল তুমি বের করে ফেলতে পারবা। কীভাবে বের করবা? এই একটা ত্রিভুজ, এই একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ, এই একটা ত্রিভুজ এবং একটা ত্রিভুজ, এই তিনটাকে আবার যোগ করতে পারবা। যদি তোমার কাছে এরকম পঞ্চভুজ বা ষষ্ঠভুজ বা অন্য আরও কিছু দেয় তাহলে আমি হয়তো এগুলোকে তুমি ত্রিভুজে ভাগ করতে পারবা, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, এগুলো বের করতে পারবা। কিন্তু তোমার কাছে যদি এই টাইপের কোনো একটা বস্তু দেয় বা এরকমের বস্তু দিয়ে এই টাইপের বলে যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করো, তাহলে কিন্তু সেটা বের করা কঠিন, কারণ এখানে কোনো ত্রিভুজও গঠন হয় না। এমন একটা জিনিস তৈরি হয় যে জিনিসটার ক্ষেত্রফল বের করা তোমার জন্য খুবই অসাধ্য ব্যাপার হয়। ইন্টিগ্রেশন মূলত সেই অসাধ্যকেই সাধ্য করেছে। তাহলে আমরা দেখব ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে বক্ররেখার ভিতরে আবদ্ধ স্থানের ক্ষেত্রফল বের করা যায়। যে কোনো প্রকার বক্ররেখা হোক, যে কোনো আকারের বস্তু হোক, তার ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেটাই হলো আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা পাশে একটি গ্রাফ দেখতেছি। এই গ্রাফে আমরা দেখতেছি এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং এটি হলো ওয়াই অক্ষ বরাবর, আর আমাদের এই হলো একটি বক্ররেখা এবং এই বক্ররেখাটাকে আমরা এফএক্স দ্বারা অবশ্য প্রকাশ করতে পারি। ঠিক আছে, এখন যদি বলা হয় এই বক্ররেখার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই যে আবদ্ধ স্থান অর্থাৎ এ বি সি ডি এর ক্ষেত্রফল নির্ণয় করো, তখন আমরা এটাকে বিভিন্ন স্লাইসে ভাগ করবো, একটা অংশ একটা অংশ একটা অংশ, অংশগুলোকে যেন সমান সমান পার্টে ভাগ করি এবং এই অংশটুকুর এই যে ক্ষুদ্রতম পরিবর্তন এটাকে আমরা ডেল এক্স ধরলাম, আর এগুলোকে আমি প্রত্যেকটাকে আমি কি ধরলাম? ওয়াই ধরলাম। যে দেখো এইখানকার ওয়াইটা যত বড় তার চেয়ে এই ওয়াইটা কিন্তু তার চেয়ে একটু বড় এবং ওয়াইটাও কিন্তু তার চেয়ে একটু বড়। তাহলে প্রত্যেকটাকে ওয়াই 1, ওয়াই 2, ওয়াই 3, ওয়াই 4 এভাবে করতে করতে ওয়াই এন পর্যন্ত ধরবো, কিন্তু প্রত্যেকটা ভাগ কিন্তু সমান আমি ধরবো, ডেল এক্স পরিমাণ সমান। তাহলে যে এই জিনিসটা যদি আমি ধরি, তাহলে আমি যদি টোটাল এরিয়াটা বের করার চেষ্টা করি তাহলে এরিয়াও লিখতে পারি আমি যে এই ওয়াই অন ইন্টু ডেল এক্স, তারপরেরটা কি ওয়াই 2 ইন্টু ডেল এক্স, ওয়াই 3 ইন্টু ডেল এক্স, ওয়াই 4 ইন্টু ডেল এক্স, এভাবে সবগুলোকে যদি আমি সমষ্টি বের করি। এখন যদি আমাকে বলতে হয় টোটাল এরিয়াটির ক্ষেত্রফল বের করো, দেখো যখন আমি এই সমষ্টিটা বের করব তখন কিন্তু এর একটা এইরকমের একটা আকার ধারণ করবে। এটা মূলত এইরকমের একটা আকার। এই জিনিসটার আমি ক্ষেত্রফল বের করব। এখন তোমাদের ভিতরে কেউ কিন্তু প্রশ্ন করতে পারো যে স্যার আপনি এই যে অংশটুকুর যে ক্ষেত্রফল বের করছেন, এই যে একটা পার্ট ধরেন এইটুকু, কিন্তু এখন এইটুকু হইল ডেল এক্স আর এই থেকে এই পর্যন্ত ওয়াই, কিন্তু এই জায়গাটাকে উপেক্ষা করা হয়েছে, ওই জায়গাটার ক্ষেত্রফল তো আসেনি। তখন আমরা কি করতে পারি, এটাকে যদি এমন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি এটাকে আমি, তখন এই যে জায়গাটা একেবারে উপেক্ষণীয় থাকে, এর পাশে এত ক্ষুদ্র আমি দাগ দেব, যখন এইখানে ত্রিভুজের মতো একটা ফাঁকা জায়গা থাকে সেই জায়গাটা থাকবে না, এটাকে খুব কাছাকাছি নিয়ে আসবো। অর্থাৎ এটাকে এবার আমার লেখার নিয়ম হলো ডেল এক্স শূন্যের কাছাকাছি, ডেল এক্সের মান টেন্স টু শূন্য, মানে এত শূন্যের কাছাকাছি আমাদের স্লাইসটা হবে খুবই ক্ষুদ্র। তাহলে আমি কি লিখতে পারি, সে ডেল এক্স খুবই ক্ষুদ্র এবং তার সাথে আরেকটা ওয়াই, এভাবে পার্ট বাই পার্ট যদি আমি আবার সংযুক্ত করি ওয়াই টু দি পাওয়ার এন পর্যন্ত, তাহলে কিন্তু আমি টোটাল ক্ষেত্রফলটাকে লিখতে পারি। আর এই যে আমি যে লিখলাম লিমিটের মাধ্যমে যে ক্ষেত্রফলটা লিখলাম, এটারই ইন্টিগ্রেশন ফরম্যাট হইল এই। কিভাবে এটার ইন্টিগ্রেশন ফরম্যাট এটাকে নিয়ে আসলাম আমরা, দেখো এই ডেল এক্সের মান যদি শূন্য হয় এবং এই ডিএক্স এটাকে মিলিয়ে আমরা জানি হয়ে যায় কি ডিএক্স। দেখো ডেল এক্সের মান যদি শূন্য হয় আর এই ডেল এক্স লিমিট সহ, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি ডিএক্স। তাহলে কি হয়ে গেল, আমাদের হইল একটা ওয়াই ডিএক্স, এই পার্টটা হইল একটা ওয়াই
ডিএক্স। এইটাকে কি হবে আবার আর একটা ওয়াই ডিএক্স, এইটাকে কি হবে আবার আর একটা ওয়াই ডিএক্স। এবারে সবগুলো ওয়াইকে যদি ডিএক্স আকারে লিখে, যেহেতু এটার নাম যোগজীকরণ বা ইন্টিগ্রেশন, সব কিছুকে যদি আমি এবার ইন্টিগ্রেশনের ভাষায় এভাবে নিয়ে আসি যে ওয়াই ডিএক্স, তাহলে ওয়াই ডিএক্স কয়টা, যতগুলো এখানে আছে সবগুলোকে আমি যোগজীকরণ নিয়ে আসলাম। এবং সেইটার যদি আমি এখন আমি শুরুর এটাকে যদি ধরি এক্স আই মানে ইনিশিয়াল ভ্যালু, এটাকে যদি ধরি আমি এফ আই মানে ফাইনাল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালুকে আমরা ধরবো লোয়ার লিমিট এবং এক্স এফকে ধরবো আমরা, ফাইনাল ভ্যালুটাকে আমরা ধরবো আপার লিমিট। এবং এটাকে যদি আমি এরিয়াটাকে এবার আমি যদি সিলেক্ট করে দিই যে এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত, এই অংশটার আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে কি আমরা একটা ডিসিশনে বুঝলাম যে এই পার্ট, এই জিনিসটাই একটা ক্ষেত্রফল নির্দেশ করে। এটা ক্ষেত্রফল নির্দেশ করার আরেকটি প্রমাণ, এটাকে যদি আমি একটা মিটার হিসাবে ধরি এবং এই এক্সটাকে যদি আমি মিটার হিসেবে ধরি, ডিএক্স বলতে আসলে ক্ষুদ্র জিনিস বোঝানো হয়েছে, তাহলে 2 মিটার মিলে কি হয় মিটার স্কোয়ার। আর মিটার স্কোয়ারটা কিসের জিনিস, এরিয়া বা ক্ষেত্রফলের একক। তাহলে আমরা এখন বলতে পারি এই ওয়াই ডিএক্স এটা একটা ক্ষেত্রফল নির্দেশ করে, অথবা এক্স ডিওয়াই এই জিনিসটাও একটা ক্ষেত্রফল নির্দেশ করে, এটাও একটা ক্ষেত্রফল নির্দেশ করে। তাহলে এবার আমরা দেখব এই জাতীয় অঙ্কগুলো সলভ করার জন্য ক্ষেত্রফলের কয়টি সূত্র আছে। এবার দেখো ক্ষেত্রফল নির্ণয়ের এই 4টি সূত্রগুলো হলো এ কমা বি ব্যবধিতে, অর্থাৎ নির্দিষ্ট একটা ব্যবধি, অর্থাৎ লোয়ার লিমিট থেকে এই হলো আপার লিমিট। ওয়াই ইকুয়াল টু এফ এক্স সমীকরণের ক্ষেত্রে ক্ষেত্রফল এ ইকুয়াল টু হবে ওয়াই ডিএক্স, তার লোয়ার লিমিটটা হয়েছে এ, আপার লিমিটটা হয়েছে বি। অর্থাৎ গ্রাফটা হবে এই টাইপের, এই হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্কের ভিতরে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা গ্রাফ। এই গ্রাফে যদি আমরা ফিক্সড করে দিই এ থেকে বি পর্যন্ত এই আবদ্ধ অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আবদ্ধ অংশটুকুর ক্ষেত্রফল হবে এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স সমীকরণের ওয়াই ইকুয়াল টু ডিএক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটার লিমিটটা হলো এ থেকে বি পর্যন্ত। এবার যদি এক্স ইকুয়াল টু এফ ওয়াই সমীকরণ হয়, দেখো আমাদের সমীকরণটা যদি এই টাইপের হয় এক্স ইকুয়াল টু এফ ওয়াই, সেই ক্ষেত্রে আবদ্ধ অংশটা যদি এ থেকে বি পর্যন্ত হয়, তার ক্ষেত্রফল নির্ণয়টা হবে এক্স ডিওয়াই। এটার লোয়ার লিমিট এ, আপার লিমিট হবে এটার বি। দেখো তারপর যদি ওয়াই ওয়ান ইকুয়াল টু এফ ওয়ান এক্স এবং ওয়াই টু ইকুয়াল টু এফ টু এক্স সমীকরণের ক্ষেত্রে ক্ষেত্রফল এ ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স এ থেকে বি পর্যন্ত। দেখো আমরা এই গ্রাফটা আঁকার পরে আমাদের কাছে যদি এই একটা বক্ররেখা এবং এই আর একটা বক্ররেখা, এই বক্ররেখার যে আবদ্ধ স্থান মাঝখানের এই অংশটুকু যদি ক্ষেত্রফল বের করতে বলা হয়, তাহলে ওয়াই ওয়ান থেকে পূর্ণাঙ্গ এ থেকে বি পর্যন্ত ওয়াই ওয়ান এটাকে মিন করে এই জায়গাটুকু, পূর্ণাঙ্গ জায়গাটুকু থেকে এই জায়গাটুকু যদি আমরা বিয়োগ দিই তাহলে এই আবদ্ধ স্থানে ক্ষেত্রফল পাবো। তাই আমরা লিখব y1 মাইনাস y2 dx। এবার দেখো যদি আমাদের স্থানাঙ্কটা যদি এভাবে হয় এবং এই একটা বক্ররেখা, এটা যদি x1 ইকুয়াল টু f1y হয় এবং এই বক্ররেখাটা যদি x2 ইকুয়াল টু f2y হয়, এর আবদ্ধ স্থানের ক্ষেত্রফলটা কেমন হবে দেখো, এই জায়গা থেকে এই পর্যন্ত টোটাল জায়গা থেকে যদি আমরা এই অংশটুকুকে বিয়োগ দিই তাহলে এই অংশটুকু পাই এবং এটারও লিমিট এ থেকে বি পর্যন্ত, তাহলে তার ক্ষেত্রফল হবে x1 মাইনাস x2 dy এ থেকে বি। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছ, y এর মানটা কিন্তু অবশ্যই এফ এক্স বা এক্স এর মাধ্যমে মানটা, তাহলে যদি এখানে মানটা হয় এক্স স্কয়ার তাহলে ডিএক্স এক্স এর সাপেক্ষে, তখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। এবার আমরা এই অনুশীলনীর ম্যাথমেটিক্যাল রিলেটেড কিছু গ্রাফ দেখব। এই গ্রাফগুলো আমরা যখন অঙ্কগুলো সলভ করব তখন এই গ্রাফগুলো আমাদের প্রয়োজন হবে। দেখো আমরা সরলরেখার সমীকরণটা y ইকুয়াল টু mx প্লাস c এই টাইপের একটা সমীকরণ জানি এবং সরলরেখা মানে সোজা একটা রেখা। বৃত্তের সমীকরণটাকে আমরা সিম্পল ভাবে জানি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার ইকুয়াল টু 5 এর উপর স্কয়ার হতে পারে। বৃত্তটা সাধারণত গোলাকার। এবার দেখো উপবৃত্ত সাধারণত এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার ইকুয়াল টু 1 এবং উপবৃত্তের আকারটা হলো এভাবে। পরাবৃত্ত হলো ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax বা এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay। এই পরাবৃত্তের আকারটা হলো আমাদের এভাবে। এবার দেখো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, সাইন এক্সের গ্রাফ তোমরা জানো মূলবিন্দুগামী বক্ররেখা। তারপর ওয়াই ইকুয়াল টু কজ এক্স, কজ এক্সের গ্রাফটা তোমরা জানো এটা কিন্তু মূল বিন্দু দিয়ে যায়নি। দেখো ওয়াই ইকুয়াল টু যদি এক্স স্কয়ার হয় তাই সেই গ্রাফটা হলো এভাবে, ওয়াই ইকুয়াল টু যদি এক্স কিউব হয় সেই গ্রাফটা হলো এভাবে। এক্স স্কয়ারের গ্রাফ কেন এভাবে দেখো, যদি আমরা এক্স ইকুয়াল টু মান বসাই 0 1 2 -1 -2, তাহলে দেখো এক্সের মান যদি 0 বসাই ওয়ার মানে 0, এক্সের মান 1 বসাইলে ওয়ার মানও 1, এক্সের মান 2 বসাইলে ওয়াই কিন্তু 4 এরকমের হয়ে যায়। আবার একইভাবে -1 বসাইলে +1, -2 বসাইলে কিন্তু +4 হয়ে যায় যেহেতু স্কয়ার।
এক্স কিউবের গ্রাফটা কেন এভাবে 0 বসাইলে 0, 1 বসাইলে 1, 2 বসাইলে কিন্তু একেবারে 8, 4 বসাইলে কিন্তু অনেক উপরে যায়, এই কারণে এটা একটু এরকমের চাপা থাকে। এবার আমরা দেখব এই অনুশীলনীর অঙ্কগুলোকে কিভাবে শর্টে সলভ করা যায়। অর্থাৎ যখন এই অনুশীলনীর অঙ্কগুলো আমরা করব, অঙ্কগুলো সাধারণত একটু বড় বড় হবে, কিন্তু সেই অঙ্কগুলো যদি এমসিকিউতে আসে তাহলে কিভাবে তুমি সলভ করবা সেই সূত্রগুলো এখানে দেখাবো, এবং যখন আমি অঙ্কগুলো করব তখন সেটা অ্যাপ্লাই করে দেখাবো। তাহলে প্রথম সূত্রটি হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল হবে পাই এ স্কয়ার। যদি এটি উপবৃত্ত হয় এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার ইকুয়াল টু যদি অন হয় তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল হবে পাই এ বি। এ কত? এই যে এ, বি কত? এই বি। ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 8 ভাগ এ স্কয়ার। এটা কেমন? এইটা ধরো একটা পরাবৃত্ত, এই পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব মনে করলাম এই যে আবদ্ধ স্থান, এর ক্ষেত্রফলটা হবে এই 8 ভাগ 3 এ স্কয়ার। এবার যদি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax এবং এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, পরাবৃত্ত দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ধরো এই একটা পরাবৃত্ত, এই পরাবৃত্ত মনে করলাম এই একটা পরাবৃত্ত, এবং এইখানে এই পাশে মনে করলাম এই আরেকটা পরাবৃত্ত। তাহলে এই দুইটি পরাবৃত্তের ভিতরে যে আবদ্ধ স্থান, এর ক্ষেত্রফল বের করার শর্টকাট সূত্র হলো 16 ভাগ 3 এ স্কয়ার। এবার আমরা এই অনুশীলনীর যে ক্ষেত্রফলের সূত্র লিখেছিলাম সেই সূত্রগুলিকে অ্যাপ্লাই করে এই অনুশীলনীর কিছু আমরা গাণিতিক প্রবলেম সলভ করব। দেখো, আমাদের প্রথম প্রবলেমটি হলো এক্স অক্ষের সাথে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখা এবং এক্স ইকুয়াল টু π/2 সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে আমরা চিত্রটাকে যদি এখানে এভাবে আঁকি যে এক্স অক্ষের সাথে এই হইল একটা এক্স অক্ষ, এবং আমরা যদি লিখি যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখা, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখাটা কিন্তু আমাদের এভাবে ছিল। এবার সেই ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখার এক্স ইকুয়াল টু π/2, আমরা জানি এক্স ইকুয়াল টু π/2 এই পর্যন্ত, আর এই পর্যন্ত পাই, আর এই জায়গাটা শুরু হয় 0, 0 থেকে, তাহলে এই থেকে এই যে π/2, এই অংশটুকুর ক্ষেত্রফল মূলত আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য শুরুতেই তাহলে আমরা লিখতেছি সমাধান। সমাধান লিখে আমরা তাহলে লিখব এক্স অক্ষের সাথে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখা এবং এক্স ইকুয়াল টু π/2 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই নির্ণয় করো অংশটুকু আমরা না লিখে সরাসরি লিখব ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলটা আমরা জানি এ ইকুয়াল টু এই ওয়াই ডিএক্স, এবং তার লিমিটটা কত? 0 থেকে π/2। এখন দেখো আমাদের এই ওয়াই এর মানটা কত? ওয়াই এর মানটা হলো আমাদের সাইন এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন এক্স, আর এখানে ডিএক্স 0 থেকে কত? π/2। এখন দেখো সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয় আমরা জানি মাইনাস কজ এক্স হয়। তার উপরে হলো আমাদের সেই আপার লিমিট π/2, আর নিচে হলো আমাদের লোয়ার লিমিট মাইনাস। আমরা কি করব এখন? এই কজ এক্সের জায়গায় কত বসাবো? এক্সের জায়গায় π/2 বিয়োগ কজ এক্সের জায়গায় কত? 0। তারপর আমরা মাইনাস চিহ্ন দিলাম, এখানে কত হয়? 0, আর এখানে -1, উত্তর কত হয়? অন। তার মানে এটার উত্তর হয়েছে 1 বর্গ একক। দেখো আমাদের দ্বিতীয় প্রবলেমটি হলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার এক্স অক্ষ। এক্স অক্ষ মানে আমরা জানি ওয়াই ইকুয়াল টু 0, এটুকু না লিখলেও চলে, আমরা এটুকু মুছে ফেলি। এবার এক্স অক্ষ মানে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখলাম ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 2 ও এক্স ইকুয়াল টু 4 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখন দেখো আমরা তাহলে সেই জিনিসটা লিখি একটু। তাহলে এইটা হলো আমাদের এক্স অক্ষ, এই হলো আমাদের এক্স অক্ষ। এখন এক্স ইকুয়াল টু 2 এবং এক্স ইকুয়াল টু 4 রেখা দ্বারা, ভালো করে খেয়াল করতে হবে আমাদের, এইটা হলো এক্স অক্ষ। এবং আমরা যদি ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের গ্রাফটা কেমন দেখেছিলাম? আমরা ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের গ্রাফটা কিন্তু আমরা এই টাইপের দেখেছিলাম কিছু একটা, তাই না? তাহলে এখন যদি এক্স ইকুয়াল টু 2, এই জায়গায় তো 0-র মান, এক্সের মান মনে করলাম এই পয়েন্টে 2, এই পয়েন্টে 2, আর এক্সের মান মনে করলাম এই পয়েন্টটা হইল 4। তাহলে এইটা হইল 2 আর এইটা হইল কত আমাদের? 4। এই যে এক্স অক্ষের সাথে এই বক্ররেখার এই লিমিটের ভিতরে যে ক্ষেত্রফল তৈরি হয় সেই ক্ষেত্রফলের মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তাহলে যদি আমরা প্রবলেমটি সলভ করা শুরু করি, তাহলে আমরা এখানে লিখব সমাধান। সমাধান লিখে তারপর লিখবো আমরা ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 2 ও এক্স ইকুয়াল টু 4 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল।
এই নির্ণয় করো অংশটুকু আমরা কেটে দিলাম। তাহলে আমাদের এইটুকু লেখা হয়ে গেল। এভাবে আমরা শুরু করব। তাহলে ক্ষেত্রফলটা কি? আমরা ক্ষেত্রফলটা জানি a ইকুয়াল টু ওয়াই ডিএক্স। যেহেতু ওয়াই ইকুয়াল টু একটা মান, তাই আমি ওয়াই দিছি। যেহেতু এক্স ইকুয়াল টু থাকতো আমরা এক্স ডিওয়াই দিতাম। এবং আমাদের লিমিটটা কত? আমাদের লিমিটটা একেবারে ফিক্সড করে দেওয়া 2 থেকে 4 পর্যন্ত। এখন যদি আমরা তাহলে এটাকে এভাবে লিখি, ওয়াইয়ের মানটা কত জানি আমরা? ওয়াইয়ের মান জানি আমরা এক্স স্কোয়ার, এই আর এখানে আছে আমাদের ডিএক্স 2, এখানে 4। এখন এই জিনিসটা একেবারে সহজে আমরা সলভ করতে পারি। এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি, এক্স কিউব ভাগ কত 3। তারপরে আমরা লোয়ার লিমিট এখানে দিতে পারি 2, আপার লিমিট কত এখানে 4। তারপরে আমরা পরের লাইনে লিখতে পারি 1 ভাগ 3। এখানে এক্সের মান কত? 4 এর মান হয়েছে কিউব, তারপরে 2 এর মান কত? এখানেও কিউব। তাহলে 1 ভাগ 3, এখানে 4 এর মান কিউব এবং মাইনাস 2 এর মান কত? কিউব। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় আমাদের 56 ভাগ 3 বর্গ একক। আমাদের তার পরবর্তী প্রবলেমটি হলো, এটা 2 এর 2 দাগের অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা সমাধান যদি শুরু করি এভাবে, দেখো সমাধান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই 16। এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? এই 16 মাইনাস এক্স স্কোয়ার। তারপরের লাইনে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 4 এর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার। তারপরের লাইনে আমরা শুধু যদি ধনাত্মক অংশটুকু নিই, যে 4 এর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার, এখানে লিখলাম প্লাস নিয়ে। আমরা ধনাত্মক পার্টটা নিয়ে তারপর তাকে 4 দ্বারা গুণ দেব। এখন তাহলে আমরা লিখব ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে a ইকুয়াল টু ওয়াই ডিএক্স। এবার দেখবো আমরা চিত্রটা আসলে কেমন। দেখো আমরা যদি এইটার এই রকমের মনে করি, এই হইল সেই বৃত্ত। তাই বৃত্তটাকে যদি আমরা এভাবে 4 ভাগে ভাগ করি এবং এই বৃত্তর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কিন্তু 4 এর উপর স্কোয়ার দেখতে পাচ্ছি। তাহলে আমাদের ব্যাসার্ধটা কত? 4। তাহলে কি আমরা লিখতে পারি এখানে এই 0 থেকে এই 4 হয়েছে আমাদের লিমিট। এবং এই যে অংশটুকু আমাদের, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করে আমরা যদি 4 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমাদের মূল ক্ষেত্রফল বের হবে। তাহলে কি আমরা লিখতে পারি 0 থেকে 4 পর্যন্ত আমাদের যে লিমিট বের হবে, সেই লিমিটের ওয়াই ডিএক্সকে যদি 4 দ্বারা আমরা গুণ দিই তাহলে একেবারে মোট ক্ষেত্রফল আমাদের বের হবে। এবার যদি কোনো অঙ্কের ভিতর আমাদেরকে বলে যে শুধু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল, তখন আমরা শুধু 4 দ্বারা গুণ দেব না। আবার যদি কখনো আমাদেরকে বলে, এই অঙ্কটার ভিতরেই মূলত আমাদের বলেছে যে এক্স অক্ষের উপরের অংশের ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ দেব। তাহলে আমি টোটাল ক্ষেত্রফলটা তোমাদেরকে বের করে দেখাই, তাহলে বাকিটা তোমরা নিজেরাই পারবা। দেখো তারপরের লাইনে তাহলে আমরা এখন এখান থেকে যদি এইটাকে এরকমের লিখি, ওয়ার মানটা যদি আমরা এই তো 4 রাখলাম, ওয়ার মানটা যদি আমরা বসাই, ওর মানটা কত পাইছি আমরা? 4 এর উপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার ডিএক্স, এবং আমরা লিমিটটা পেয়েছি কত? 0 থেকে 4 পর্যন্ত। দেখো এখন এটা একটা সূত্র হয়ে গেছে। সেই সূত্রটা কি? দেখো আমরা এইরকমের একটা সূত্র জানতাম। সূত্রটা হলো এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই সূত্রটা কী ছিল? এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস এ স্কোয়ার ভাগ 2 সাইন ইনভার্স এক্স ভাগে। এই সূত্রটা কি আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো, তাহলে আমরা এখানে 4 রাখলাম, গুণ দিলাম এক্স রুট ওভার 4 এর উপর স্কোয়ার মাইনাস এক্সের উপর স্কোয়ার ভাগ কত? 2 প্লাস এ স্কোয়ার ভাগ 2 কত? 4 এর উপর স্কোয়ার ভাগ 2 সাইন ইনভার্স এক্স ভাগ এ। এটাকে আমরা এখন থার্ড ব্র্যাকেট দিয়ে তার লিমিট দেব। তাহলে আমাদের লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো কত আমাদের? 4। তাহলে দেখো এই রাখলাম আমরা 4 রেখে এখন আমরা তাহলে মান বসাবো। প্রথমে 4 মানটা বসাবো। 4 মানটা যদি এখানে বসাই এক্সের জায়গায়, এবং এই এক্সের জায়গায় বসানোর সাথে সাথে 0 হয়ে যাবে, কারণ 4 এর উপরে স্কোয়ার বিয়োগ 4 এর উপরে স্কোয়ার 0। তাহলে এই পার্টটা কি থাকবে? দেখো এখানে আমাদের লেখা দরকার এস ভাগ 4। তাহলে এখানে আমাদের এক্সের জায়গায় যদি 4 বসাই, 4 ভাগ 4 কত আমাদের?
অন, যদি অন হয় সাইন ইনভার্স অন কত π/2। দেখো তাহলে এখানে 4 4 16, 16 ভাগ 2 কত 8, 8 গুণ π/2। আমরা এখানে লিখতে পারি 8 গুণ π/2 বিয়োগ, এবার যদি আমি x এর জায়গায় শূন্য বসাই, এই লোয়ার লিমিট বসাবো, যদি এখানে শূন্য বসাই, শূন্যের সাথে গুণ হয়ে সব শূন্য, সাইন ইনভার্স শূন্যর মানও শূন্য, সব কিছুই তাহলে কত আমাদের শূন্য। তাহলে আমাদের দেখো এবার এই 2 দিয়ে যদি 4কে কাটা হয় তাহলে কত হয় 2, 8 দুগুণে কত 16, উত্তর হলো আমাদের 16 পাই বর্গ একক। এটাই হলো এটির অ্যান্সার। এখন দেখো এইটার যে আমরা একটা এমসিকিউ সলভ করেছিলাম যে কোনো একটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়, এই যে আমাদের সেই বৃত্তের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের মানটা কত আমাদের 16, এর ক্ষেত্রফলটা কী ছিল পাই গুণ এ স্কোয়ার, তাহলে পাই গুণ কত 16, উত্তর কত আমাদের সেই 16 পাই। দেখো এই যে আমাদের 16 পাই সেটা কিন্তু এখানে বের হয়ে আসছে। দেখো এই অঙ্কটার ভিতর আমাদেরকে যদি বলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে যেহেতু আমরা ফুল ক্ষেত্রফল বের করেছি, একে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই, এই যে 16 পাই ভাগ 4, তাহলে কত হয় 4 পাই বর্গ একক। এবার যদি আমাদেরকে বলে এক্স অক্ষের উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমাদের যে এই 16 পাই আছে তাকে আমরা 2 দিয়ে ভাগ দিলে কত হয় 8 পাই বর্গ একক। এইটা হলো বি নম্বর অঙ্ক, আর এটা হলো সি নম্বর অঙ্ক। আর প্রথম যে অঙ্কটা বের করেছিলাম সেটা হলো আমাদের এ অংশের উত্তর। সবাইকে ধন্যবাদ।